আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার আলোকবর্তী প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা 19 তারিখে সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন, প্রিলি পরীক্ষা পাশ করেছেন, তাদের আমাদের আলোকবর্তী প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভকামনা রইল। আসলে আমাদের ব্যাংকের চাকরি পাওয়ার জন্য রিটেনের 200 মার্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে যে দুইটি টপিককে সবসময় সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আসি, তার একটি হচ্ছে ফোকাস, আরেকটি হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। এই দুইটি বিষয়কে অনেক সময় পরীক্ষার্থীরা একটু কম এফোর্ট দিয়ে অন্যান্য জায়গায় যেমন ম্যাথ, প্যাসেজ সলভিং, সাধারণ জ্ঞানে অনেক বেশি সময় দিয়ে থাকে। একটি জিনিস মনে রাখবেন, শুধুমাত্র একটি আর্গুমেন্টেই 30 নাম্বার, যেখানে আপনার সম্পূর্ণ ম্যাথে হচ্ছে 30। তাহলে আপনি বুঝতে পারছেন ম্যাথ আপনার 5টি পারা বেশি কঠিন হবে নাকি একটি আর্গুমেন্ট সুন্দর করে লেখা বেশি সহজ হবে। তো আজকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আর্গুমেন্ট রাইটিংটা আপনাদের সামনে তুলে ধরবো। মনে রাখবেন, আর্গুমেন্ট রাইটিং ইজ এ আর্ট। ইউ আর অ্যান আর্টিস্ট। তার মানে হচ্ছে আপনি সুন্দর করে জাস্ট আর্ট করে দিয়ে আসতে পারলেই হইল। প্যাটার্ন ফলো করে একটি লেখার স্ট্র্যাটেজি মেনটেন করে যদি আপনি আর্গুমেন্ট লিখে আসেন, এবং আপনি যদি আর্গুমেন্ট টপিকগুলো বিগত বছরে যা যা এসেছে দেখেন, খুবই লিখার মতো বিষয় আসে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বন্ডিং, ক্যাশলেস সোসাইটি, এই যে বিষয়গুলো, এরকম একদম কমন কিছু টপিক আর্গুমেন্টে এসে থাকে। তো চলুন আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা আর্গুমেন্ট রাইটিংটা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে আর্গুমেন্ট রাইটিং, আমি যেটা বলেছি, এটা একটা যুক্তি, এটা একটা অ্যানালাইসিস। আপনি চাইলে আর্গুমেন্ট রাইটিং এ ভালো করতে পারবেন ইনশাল্লাহ। শুধুমাত্র একটা প্যাটার্ন ফলো করতে হবে আপনার। মনে রাখতে হবে, আর্গুমেন্ট রাইটিং এ কিন্তু গদ বাধা ডেটা বা তথ্য দেওয়ার দরকার নেই। আপনার যুক্তিটা যদি আপনি খুব ভালো করে তুলে ধরতে পারেন তাহলেই হবে। প্রাসঙ্গিক ডেটা থাকলে আপনি দিতেই পারেন। এইখানে মেইন বিষয়টা হবে আপনার যুক্তি। আপনি যদি ভালো যুক্তি এবং ভালো বিশ্লেষণ করতে পারেন, তাহলে আপনার আর্গুমেন্ট রাইটিং খুব ভালো লিখতে পারবেন। আমি একটা মূল টপিকে চলে যাই যে আর্গুমেন্ট রাইটিংটা আপনি কিভাবে লিখবেন। আর্গুমেন্ট রাইটিং যেহেতু আপনার 30 নম্বরের একটা প্রশ্ন, তাই এটা কমপক্ষে 16 থেকে 17 মিনিট লেখার চেষ্টা করবেন। মানে হচ্ছে আপনি 3 পেজ কমপক্ষে লিখবেন, পক্ষে বিপক্ষে, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, সবকিছু আমি আপনাদের সামনে ধাপ বাই ধাপ প্রত্যেকটা টপিক তুলে ধরবো। মনে রাখবেন, আর্গুমেন্ট রাইটিং এর স্ট্রাকচারে 3টা পার্ট থাকে। একটা আর্গুমেন্ট রাইটিং এ 3টা পার্ট থাকে। প্রথম পার্টকে আমরা বলি ইন্ট্রোডাকশন। প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে আমরা টপিকটা সম্পর্কে একটা ছোট ধারণা দিয়ে আমার বক্তব্য শুরু করব। তারপর থাকে মেইন বডি। মেইন বডিতে হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, ইটস পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্ট। আপনি ধরেন পজিটিভ ইম্প্যাক্টের দিকে আপনার আর্গুমেন্ট দিবেন যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট পজিটিভ, সেক্ষেত্রে মেইন বডিতে আপনার একই সাথে পজিটিভ এবং নেগেটিভ আসবে। কারণ হচ্ছে একটা আর্গুমেন্ট লেখার জন্য আপনি একই সাথে পজিটিভ পয়েন্ট যেরকম ভাবে তুলে ধরতে হবে, একইভাবে আপনার নেগেটিভ পয়েন্টটাও তুলে ধরতে হবে, এবং শেষে কনক্লুশন টেনে আমার আর্গুমেন্ট শেষ করতে হবে। এখানে আমরা বিস্তারিত কিভাবে একটা আর্গুমেন্ট আপনার দাঁড় করাতে হয় ধাপ বাই ধাপ ভেঙে ভেঙে দেখাবো। যদি আপনি এই প্যাটার্নটা ফলো করেন এবং ভাষায় 4-5 বার প্র্যাকটিস করেন, আপনি আর্গুমেন্ট রাইটিং এ খুব ভালো করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, ইন্ট্রোডাকশন প্যাসেজে আপনি পক্ষেও মতামত দিতে পারেন, বিপক্ষেও মতামত দিতে পারেন যে স্টেটমেন্টটা লেখা থাকবে, এবং পার্শিয়াল এগ্রিমেন্ট অথবা ডিসএগ্রিমেন্ট করতে পারেন। তার জন্য আপনি হচ্ছে একটা কমন ফরম্যাট তৈরি করে রাখতে পারেন। আমি আপনাদের জন্য এই কমন ফরম্যাটটা দিয়ে দিলাম। মনে রাখবেন, কমন ফরম্যাটটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কমন ফরম্যাট গুলা আপনি মুখস্থ রাখবেন। যেমন একটা কমন ফরম্যাট আমার হচ্ছে, ফ্রম মাই ভিউ পয়েন্ট আই এগ্রি। ফ্রম মাই ভিউ পয়েন্ট আই এগ্রি, আপনি লিখবেন ফ্রম মাই ভিউ পয়েন্ট আই কমপ্লিটলি ডিসএগ্রি, অথবা পার্শিয়ালি এগ্রি উইথ দ্য অ্যাবভ স্টেটমেন্ট দ্যাট ক্যাশলেস সোসাইটি উইল রান আওয়ার ফিউচার জেনারেশন, এই ধরনের। অথবা আপনি লিখতে পারেন ক্রিটিক্যালি অ্যানালাইজিং দ্য স্টেটমেন্ট আই স্ট্রংলি এগ্রি, ডিসএগ্রি অর পার্শিয়ালি এগ্রি। তখন এই ধরনের একটা ফরম্যাট আপনি রেডি রাখবেন। আমি দুটা লিখে দিলাম, আপনি যে কোনো একটা ফলো করবেন, কোনো কিছু করতে হবে না। তাহলে দেখেন ইন্ট্রোডাকশনটা আপনার কিরকম হবে। ইন্ট্রোডাকশনটা আপনার হবে, টপিকটা দেখেন, আপনাদের জন্য টপিকটা আমি সিলেক্ট করেছি, এ ক্যাশলেস সোসাইটি ইন দ্য ফিউচার অফ বাংলাদেশ। এ ক্যাশলেস সোসাইটি ইন দ্য ফিউচার অফ বাংলাদেশ। সেখানে আমি কিভাবে শুরু করছি, digital transformation is rapidly reshaping the global financial landscape, while some of the skeptical about security technical feasibility, মানে possibility, probability, other consider
going cashless is a ultimate evolution of the economy. একটু লিখে ফেললাম আমি যে ক্যাশলেস সোসাইটি নিয়ে কিছু স্কেপটিসিজম আছে, আবার কেউ কেউ হোপফুল। আপনি কি? এখন আমি লিখবো ক্রিটিক্যালি অ্যানালাইজিং দ্য ট্রেন্ডস, আই স্ট্রংলি এগ্রি। আমি ব্যক্তিগতভাবে এগ্রি, তাই আমি এটা এইভাবে সেট আপ করেছি। আই স্ট্রংলি এগ্রি দ্যাট এ ক্যাশলেস সোসাইটি ইজ ইনডিড দ্য ফিউচার অফ বাংলাদেশ। আপনি যদি স্ট্রংলি এগ্রি না করে পার্শিয়ালি এগ্রি করেন, আপনি লিখতে পারেন critically analyzing the topic, I partially agree that cashless society is the future of Bangladesh. So এইভাবে একটা কমন স্ট্রাকচারে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন। তারপর আপনার আসবে মেইন বডি। মেইন বডিতে কিছু জিনিস রাখতে হবে। মেইন বডিতে আপনি যে স্ট্রংলি এগ্রি, এটার পক্ষে আপনি পয়েন্ট দিবেন। তার পয়েন্টগুলো আমরা লিখতে পারবো যে ফার্স্টলি একটা বিস্তারিত লিখলাম যে এই কারণে আমি ক্যাশলেস সোসাইটির পক্ষে আছি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দার মোর। এইভাবে হচ্ছে আমি আমার মেইন বডিটা দাঁড় করাবো। আপনারা যদি আমার কিভাবে দাঁড় করেছি একটু দেখেন, যে ফার্স্টলি আমি লিখেছি এ ক্যাশলেস সোসাইটি এইভাবে, তারপরে আমি হচ্ছে ফার্স্টলি একটা স্টেটমেন্ট দিয়েছি, মোর ওভার দিয়েছি, আপনি ফার্দার মোর দিতে পারতেন এখানে, এডিশন টু দ্যাট। এইভাবে হচ্ছে আপনি স্ট্রাকচার করবেন, ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দার মোর। এইভাবে হচ্ছে আমরা পক্ষে বলবো। একই সাথে যদিও আমি স্ট্রংলি অ্যাগ্রি করি, এটার কিছু নেগেটিভ পয়েন্ট আমার বলতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু প্রথম যে দুটা স্ট্রাকচার ফার্স্টলি এবং মোর ওভারে আমি কিন্তু আমার পক্ষের যুক্তিগুলো তুলে ধরেছি, যে কি কি কারণে আসলে আমি ক্যাশলেস যাব। কারণ এটা হচ্ছে আমি কি কি পাবো, এখানে আমি ট্রান্সপারেন্সি পাবো, এখানে হচ্ছে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস হবে না, গভর্নমেন্ট যে আমি সার্ভিসগুলো পাবো এগুলো হচ্ছে আমি আরো ইজিলি পাবো। এই কারণে আমি স্ট্রংলি এগ্রি করি ক্যাশলেস সোসাইটি। ফার্দার মোর কি হবে, ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে ডেইলি লাইফে, রিডিউসিং রিস্ক অফ থ্রেফট, চুরি হওয়ার ভয় আমার কমে যাবে। ক্যাশ নিয়ে নিয়ে ভাই মানি ব্যাগ চুরি হয়ে যায়, মোহাম্মদপুর গেলেই তো মানি ব্যাগ চুরি। এই ধরনের ঘটনা ঘটবে না, ছোট অফেন্ডেড মোহাম্মদপুর পিপল। এবং নগদ বিকাশ অলরেডি তো আমরা ডিভালাইজেশন করে ফেলছি। আমরা পেমেন্ট করতে গেলে আরং, তারাজ, তারপর হচ্ছে স্বপ্ন, বসুন্ধরা, বিভিন্ন মার্কেটে যে আমরা করি বিকাশ নগদ দিয়ে আমি সবকিছু করে ফেলতে পারতেছি। এই কারণে আমি মনে করতেছি ক্যাশলেস সোসাইটি হচ্ছে ফিউচার। এডিশন টু দ্যাট আপনি এখন কিছুটা বিপক্ষে বল, মনে রাখবেন অলওয়েজ আপনার নেগেটিভ কিছু পয়েন্টও বলতে হবে, যে ক্যাশলেস গেলে কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু আছে। এটা আপনার ওই মেইন বডিতেই থাকবে, যে এখানে হচ্ছে কস্ট অফ প্রিন্টিং এটাও ফুললি হবে। এখানে হচ্ছে আমি লিখি নাই, কিন্তু নেগেটিভ আপনার কিছু লিখতে হবে, নেগেটিভ পয়েন্ট কিছু লিখতে হবে, ঠিক আছে? আমি যখন আমাদের প্রপার ডেমোটা দেখাবো আপনি লিখতে পারবেন। প্রপার ডেমোতে কিছু নেগেটিভ পয়েন্ট, যে ক্যাশলেস সোসাইটি হইলেও আমাদের তো ডিজিটাল ডিভাইড আছে, তাই না? মানে সবার কাছে তো ডিজিটাল ইকুইপমেন্ট সমানভাবে যায় নাই। তো এটা আমি যে ক্যাশলেসে চলে যাই এখন, তারপর লিটারেসির একটা বিষয় আছে, আমার সাক্ষরতার হারের একটা বিষয় আছে, আমাদের সবার সাক্ষরতার হার তো সেম না, জেনারেশনাল গ্যাপ একটা বিষয় আছে, আমাদের। সো এই পয়েন্টগুলো তখন আমি নেগেটিভ তুলে আনবো, কিন্তু আমি কিন্তু স্ট্রংলি এগ্রি করতেছি। তারপর ইন কনক্লুশন, থার্ড পার্ট অফ প্রত্যেক কিন্তু প্যারা প্যারা করে আমি লিখবো। প্রথম ইন্ট্রোডাকশন একটা প্যারা, ফার্স্টলি একটা প্যারা, সেকেন্ডলি একটা প্যারা, ফার্দার মোর একটা প্যারা। নেগেটিভ যে পয়েন্টগুলো আছে সেটাও কিন্তু আমার আর্গুমেন্টে থাকতে হবে। একটা ভালো আর্গুমেন্ট হওয়ার জন্য ভালো ইন্ট্রোডাকশন, মেইন বডি এবং এটা নেগেটিভ সাইডগুলো খুব ভালোভাবে তুলে ধরবেন। কারণ কনক্লুশনে হচ্ছে আপনি কিছু ফরম্যাট আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, আপনি দেখতে পারেন। ইন কনক্লুশন উই ক্যান কনক্লুড দ্যাট, অথবা হ্যান্স ফর দ্য অ্যাবভ রিজনস আই রিস্টেট মাই এগ্রিমেন্ট, অথবা এইভাবে দুইটা যে কোনো একটা আপনি মুখস্থ রাখতে পারেন। দেখেন, ইনক্লুশন ডিসপাইট সাম ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জেস, শিফট টুয়ার্ডস cashless society is imminent. It will happen. That's why, therefore, I restate my agreement that cashless society is the future of Bangladesh. এইভাবে যখন আপনি একটা সুন্দর করে আর্গুমেন্ট সেট আপ করবেন, আপনি খুব ভালো করতে পারেন। মনে রাখবেন, আর্গুমেন্ট ইজ এ আর্ট অ্যান্ড ইউ আর আর্টিস্ট। আর্গুমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দরভাবে 2 থেকে 3 পেজ যদি আপনি লিখে আসতে পারেন, আপনার আর্গুমেন্টে খুবই ভালো মার্ক পাবেন। 23-24 পাওয়া সম্ভব, বিশ্বাস করেন। সো পরীক্ষায় ভালো করার কিছু টিপস আমরা দিয়ে রেখেছি, যে পয়েন্ট করে করে, মানে প্যারা করে করে আপনি লিখবেন। প্যারা করে করে আপনার লিখতে হবে, 2.5 থেকে 3 পেজ হইতে হবে, তাহলে আপনার প্যাসেজটা আমরা বলবো ভালো। কিছু বুলেট পয়েন্ট আপনি লিখতে পারেন। অবশ্যই 15-16 মিনিট লিখতে হবে, আমি যেটা বললাম 5-7 মিনিট লেখা যাবে না, সাবলীল ভাষায় লিখতে হবে। দেখেন, আমি হচ্ছে একটা কমপ্লিট আর্গুমেন্ট আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমার আর্গুমেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পজেস এ থ্রেট টু জব সিকিউরিটি ইন দ্য ব্যাংকিং সেক্টর।
এখন আপনি এটা পক্ষে নাকি বিপক্ষে, আসলে কি পজেস এ থ্রেট? তারপর হচ্ছে আমি দেখেন ওই যে ইন দিস আই উইল আর্গিউ দ্যাট ডাজ নট পজ AI does not pose fundamental threat to the job security rather than it transform the nature of jobs. তার মানে আমি এগ্রি করতেছি না এটার সাথে যে আমার জব হারাবে। তো আমি আমার মতো করে এখন পয়েন্ট তুলে ধরবো। ওই যে আমি প্রথমে বলেছিলাম I strongly point out that I does not agree or I disagree with the statement. আপনি বলে দিয়েছেন কেন, এখন আপনি পয়েন্ট করবেন যে ফার্স্টলি কেন আপনি এটা ডিসএগ্রি করতেছেন যে AI অনেক জব ক্রিয়েট করবে, জব হারাবে না। সেকেন্ডলি আপনি কেন বলতেছেন, থার্ডলি কেন বলতেছেন, তারপর একটা নেগেটিভ পয়েন্ট আসবে যে যদিও আমরা বলতেছি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু জব কিন্তু যাবে, যেহেতু আই এম এ স্টুডেন্ট অফ রোবোটিক্স আই ক্যান সে ইট উইল হ্যাম্পার সাম ইন্ডাস্ট্রি বাট ইট উইল ক্রিয়েট মোর ইন্ডাস্ট্রি। সো কনক্লুশন আপনি সুন্দর করে একটা কনক্লুশন লিখে শেষ করে ফেলবেন। তো এইভাবে হচ্ছে আমরা প্যাসেজটা অর্থাৎ আপনার আর্গুমেন্টটা সাজাবেন। আমি বিশ্বাস করব আরেকটা আনসার আমরা দিয়ে রেখেছি একই বিষয়, যে ওই যে এটার প্রশ্নটা হচ্ছে ইট ইজ নট এথিক্যাল টু অ্যাকোয়ার এক্সপোনেনশিয়ালি হাই ফিনান্সিয়াল অ্যাসেট। ইট ইজ নট এথিক্যাল, আনএথিক্যাল, মানে এটা অনৈতিক না অনেক বেশি সম্পদ আহরণ করা। আমি এটার সাথে একমত, বেশি সম্পদ আহরণ করা কখনো অনৈতিক হইতে পারে না, অবৈধ পন্থায় সম্পদ আহরণ করা অনৈতিক। সেইভাবে আপনি ফার্স্টলি, সেকেন্ডলি এবং থার্ডলি লিখবেন, এবং লাস্টলি আপনি কিন্তু বেশি সম্পদ আহরণ করা কিছু নেতিবাচক দিকও লিখবেন, তারপর কনক্লুশনটা। এইভাবে যদি আপনি সুন্দর করে আর্গুমেন্ট লিখতে পারেন আপনি খুব ভালো করবেন। যে কোনো প্রয়োজনে আমাদের আলোক পত্রিকা প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন, আমাদের শিটগুলো ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।